প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলে 21 রাতের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা 21 রাতে আলোচনা করার চেষ্টা করি এবং আজকে ভেলে 21 রাতে আমরা আলোচনা করার চেষ্টা করব সার্বিক বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিদেশি বিনিয়োগ, আমাদের করণীয় চ্যালেঞ্জ। এবং আমরা জানি যে করোনা মহামারী পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশকেও নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জীবন জীবিকার তাগিদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলেও স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হচ্ছে, সরকারি বেসরকারি বিনিয়োগের জায়গায় কাজ করতে হচ্ছে। সেই জায়গাগুলো আসলে আমরা আজকে কথা বলার চেষ্টা করছি এবং এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আজকে ভেলে 21 রাতে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। আমাদের সাথে সংযুক্ত আছেন আব্দুল মাতলুব আহমদ, প্রেসিডেন্ট, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংযুক্ত আছেন আসিফ ইব্রাহিম, সাবেক প্রেসিডেন্ট, ডিসিসিআই। সংযুক্ত আছেন রূপালী চৌধুরী, প্রেসিডেন্ট, ফরেন ইনভেস্টর, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে সংযুক্ত থাকার জন্য। আমরা আলোচনা শুরু করতে চাই মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের কাছ থেকে। স্যার, আমরা জানি যে আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশকেও নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে হচ্ছে এবং সেই সাথে দেশি বিদেশি বিনিয়োগের জায়গাটিও আমাদের কিভাবে ধরে রাখা যায়, এগিয়ে নিয়ে যায়, সেই জায়গাগুলো নিয়ে প্রতিনিয়তই কাজ করছেন আপনি। প্রথমে একটু সার্বিক পরিস্থিতির জায়গাটি একটু যদি আপনি তুলে ধরেন এবং সেই জায়গায় আপনারা যে কর্মকাণ্ডগুলো করছেন সেগুলো যদি একটু তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, আসলে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের মন্দার আশঙ্কা করা হচ্ছে না, আসলে এটি সত্যিকারই মন্দা এসে গেছে। বিশেষ করে যখন করোনা মহামারী শুরু হওয়ার পরে থেকে এ পর্যন্ত জুন পর্যন্ত বলা চলে যে the entire world was sort of lockdown। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে এটি হয়েছে। আমরা যেমন মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত মোটামুটি অঘোষিত লকডাউন ছিল, যদিও 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল, বা লকডাউনের মতো ছিল। লকডাউন মানে হলো আসলে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারে স্থবির হয়ে যাওয়া। এই স্থবিরতার বা কারণে সার্বিকভাবে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে, যে কারণে আপনি যেমনটি বলেছেন, এক পর্যায়ে এসে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে এখন জীবন ডেফিনেটলি সবার আগে, কিন্তু জীবিকাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জীবন অনেকটা জীবিকার উপরে নির্ভরশীল। সুতরাং জীবন এবং জীবিকার এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সামনে রেখেই কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং সরকার পর্যায়ক্রমে সবকিছু প্রথমে সীমিত আকারে, পরবর্তীতে সবকিছু খুলে দিয়েছেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আবার শুরু হয়েছে। সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে, এর ফলে বাংলাদেশেও তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। কারণ এই মুহূর্তে সারা দুনিয়া আসলে ইন্টারকানেক্টেড, বা কোনো দেশই আসলে আলাদাভাবে চলতে পারে না, বাংলাদেশও আলাদাভাবে চলতে পারে না। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো কিছু ঘটলে তার একটি প্রভাব বাংলাদেশে পড়ে। আর করোনা মহামারীর যে বিষয়টি, এটি সারা বিশ্বব্যাপী হয়েছে যেহেতু, এর ফলে এর প্রভাব কিন্তু অনেক অনেক বেশি, এবং সেটি ব্যবসা বাণিজ্যে যেরকম এর প্রভাব পড়বে, বিনিয়োগেও তার প্রভাব পড়বে। বাট একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো সমস্যাই আসলে আমি যদি বলি যে সারা জীবনের জন্য কোনো সমস্যা নয়। যে কোনো সমস্যা, একটি সমস্যা এইটি মোকাবেলা করা সম্ভব, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে এই কোভিড-19 কে মোকাবেলা করার জন্য একেবারে প্রথম থেকেই সরকার ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং আমি বলবো যে এই পর্যন্ত আমরা যথেষ্ট দক্ষতার সাথে এটা মোকাবেলা করেছি। এবং অর্থনৈতিক ফ্রন্টের কথা যদি আমরা চিন্তা করি, গত মাস থেকে মোটামুটি অর্থনীতি আমাদের ঘুরে দাঁড়াচ্ছে। আপনি যদি গত মাসের এবং এর আগের মাসের রপ্তানির চিত্র দেখেন, তাহলে দেখবেন যে এই 2 মাসে কিন্তু এর পূর্ববর্তী গত বছরের যে রপ্তানি ছিল সেই পর্যায়ে চলে গেছে, এবং গত মাসে সেটি তার চেয়ে বেশি হয়ে গেছে। এর জন্য বিশেষ কারণ আছে হয়তো, অর্থাৎ আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এইটুকু আমরা বলতে পারি।
জি আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। আমি এবার একটু যারা মাতুল আহমদের কাছে যেতে চাই। আমরা শুনছিলাম স্যার বলছিলেন যে সরকার স্বাস্থ্যবিধি মেনে আসার বিষয়ের সাথে তাল মিলে আমাদেরকেও স্বাভাবিকের দিকে যেতে হচ্ছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিশ্বব্যাপী। এবং আপনি নিজেও ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট। আমাদের সাথে আসলে ভারতের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের পরিধরটা অনেক অনেক বেশি। সেই জায়গাটা একটু যদি প্রথমে তুলে ধরেন এবং সেই বিষয়টি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথমেই বলা দরকার যে বাংলাদেশ যেভাবে কোভিড-19 এই যুদ্ধে সবাইকে নিয়ে একসাথে যে নেমেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে লিডারশিপ দিয়েছেন, তাতে কিন্তু তার ফল এখন আমরা পাচ্ছি। পার্শ্ববর্তী ভারতকে যদি আমরা দেখি, সে কিন্তু এখন এই কোভিড-19 2 নম্বর পয়েন্টে চলে আসছে। তার মানে আমেরিকার পরেই ভারত এখন। তারা কিন্তু এখন মোটামুটি আর ম্যানেজ করতে পারছে না। সেই হিসাবে যদি আমাদের বাংলাদেশকে দেখি, আমরা মাশাআল্লাহ থ্যাঙ্কস টু আওয়ার লিডারশিপ আমরা এখন খুব ভালো পজিশনে এখনো পর্যন্ত চলছি। আর যে ট্রেড দেখি, পশ্চিম বাংলা তো মোটামুটি বন্ধই, আমাদের ট্রাক বাস আসতে দেয় না, একের সীমিতভাবে আসছে, যার জন্য আমরা ট্রেনে কিছু মাল আনা শুরু করেছি। আর নদী পথে সবসময় বা সামুদ্রিক পথে সবসময় আমাদের ফিজিবিলিটি হয় না ইকোনমিক টার্মসে। সেই হিসাবে ভারতের যে রপ্তানি, সেখানেও আমাদের সমস্যা হচ্ছে, কারণ আমাদের এখান থেকে যে গুডস গুলো ফ্রিলি ভারতে যাবে থ্রু দ্য পেট্রোল বেনাপোল, সেখানেও আঘাতপ্রাপ্ত হচ্ছে। তো সেখানেও আমরা চেষ্টা করছি যে তাদেরকে ট্রেন দিয়ে তাদের গুডস গুলো দেওয়া যায় কিনা। তো বাংলাদেশের সাথে ভারতের এখন ট্রেড কিন্তু হাইয়েস্ট পজিশনে ছিল, দ্যাট ইজ 10 বিলিয়ন টু 11 বিলিয়ন প্লাস। আর আমাদেরও রপ্তানি বহুদিন পর আমরা 1.2 1.3 বিলিয়ন ডলার এক্সপোর্টস হচ্ছে টু ভারত। তার মধ্যে অবশ্যই এক্সপোর্টের মধ্যে গার্মেন্টস এর বেশ বড় একটা সিংহভাগ আছে। তো আমি যেটা মনে করি যে কোভিড-19 ভারতের সাপ্লাই চেনের সমস্যা হয়েছে। টাটার অনেকগুলো ট্রাকস আছে যেগুলোর কম্পোনেন্টস হয়তো সাউথ অফ ইন্ডিয়া থেকে আসতো, সেগুলো কিন্তু অনেক ফ্যাক্টরি কোভিডের জন্য বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু সে ট্রাকও কমপ্লিট দিতে পারছে না। ঠিক সেরকম ভাবে যদি আমরা চীনের দিকে তাকাই, চীনের অনেক কম্পোনেন্ট ভারত ইউজ করে, আমেরিকা ইউজ করে, এবং এই যে নতুন কোভিড-19 জন্য অনেক সমস্যা হচ্ছে। চীন ইউএসএ যে একটা দ্বন্দ্ব, সেটাও আমাদেরকে ডিস্টার্ব করছে। ভারত এবং চায়নার যে এখন নতুন দ্বন্দ্ব শুরু হচ্ছে, সেখানেও বাংলাদেশের কিন্তু একটা আই উড সে এ ওয়ারিং এরিয়া চলে আসছে। কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট পলিসি, যে আমাদের যে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি রহমানের যে পলিসি ছিল, সবার সাথে বন্ধু, এই যে পলিসিটা, ইট ইজ হেল্পিং বাংলাদেশ এরকম স্ট্রেইনকে আমরা পার করে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে পারছি। যার জন্য আজকে চীনের থেকে যেসব ইনভেস্টমেন্ট বেরিয়ে যাবে এবং ভারত চেষ্টা করছে সেগুলো নেওয়ার জন্য। ভারতও রিসেন্টলি একটা ওয়েবিনারে তারা বলেছে যে ভারতে যে ইনভেস্টমেন্টগুলো আসছে, সেগুলো বাংলাদেশে যদি জয়েন্টলি ওরা করতে পারে, তাহলে বাংলাদেশের ইনভেস্টমেন্টে বাংলাদেশের এখানেও ব্যবসা পাবে, বাংলাদেশ থেকে ভারতে নিতে পারবে ডিউটি ফ্রি, এবং বাংলাদেশের যে আরো 39টা দেশ আছে যে ডিউটি ফ্রি আছে, সেখানেও তারা ডিউটি ফ্রি রপ্তানি করতে পারবে। তো ভারত কিন্তু এখন ইনভেস্টমেন্ট শুধু ভারতকে নিয়ে করছে না, তারা কিন্তু এখন বাংলাদেশের গ্রোথ দেখে, স্ট্যাবিলিটি দেখে, তারা কিন্তু বাংলাদেশেও ইনভেস্টমেন্টটা জয়েন্টলি আনা যায় কিনা সেটা দেখছে। আপনি জাপানকেও দেখবেন, তারা কিন্তু এখন বাংলাদেশের এই যে স্ট্যাবিলিটি, থ্যাঙ্কস টু বিডা অ্যাক্টিভিটিস, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কনফিডেন্স ইন দ্য বাংলাদেশ সিস্টেম হ্যাজ গ্রোন। তো আমি মনে করি যে এই স্টেজে বাংলাদেশ ভারতের রিলেশনশিপ ইজ ভেরি গুড। তারা দুজনেই কোভিডকে রিয়েলাইজ করে দুই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। জি জনাব মাতুল আপনার কাছে আবারও ফিরবো। আমরা এবার একটু যেতে চাই আসিফ ইব্রাহিম, সাবেক প্রেসিডেন্ট ডিসিসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মহোদয়, তার কাছে আমরা একটু শুনবো। জনাব আসিফ ইব্রাহিম, আমরা দুজনের বক্তব্য শুনছিলাম এবং সেই সাথে আমরা পুঁজিবাজারও একটু শুনবো। আমাদের দেশের অর্থনীতির সঙ্গে অগ্রগতির সঙ্গে সঙ্গে পুঁজিবাজারের অগ্রগতি, সেই সাথে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যদি আপনার মতামত একটু তুলে ধরেন। ধন্যবাদ। আসলে যখন করোনা পরিস্থিতি প্রথমেই আমাদের এফেক্ট করা আরম্ভ করলো, প্রথমে যেটা এফেক্টেড হয়েছে সেটা হচ্ছে দেশের সর্ববৃহৎ যে এক্সপোর্ট আর্নিং সেক্টর, সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প। আমরা দেখতে পেয়েছিলাম যে
বিশাল অঙ্কের অর্ডার ক্যান্সেলেশন হয়েছিল এবং এটার ইম্প্যাক্ট সার্টেনলি একটা খুব ভীতির মধ্যে আমরা সবাই ছিলাম যে কিভাবে আমরা এক্সপোর্টটা ধরে রাখতে পারি। তো যে জিনিসটা খুব ভালো কাজ করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই উনি এই সিচুয়েশনটা মনিটর করছিলেন এবং প্রাথমিক পর্যায়ে যখন এই করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতির কারণে ক্যান্সেলেশন শুরু হলো তখনই উনি এবং সরকারের অন্যান্য পলিসি মেকার এবং আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে অন্ততপক্ষে শ্রমিকদের বেতন যেন আমরা শোধ করতে পারি এবং সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে 5,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ যেটা স্বল্প সুদে ফেরতযোগ্য সেটা তৈরি পোশাক কারখানার মালিকদের দেওয়া হলো। কিন্তু সেটার সঙ্গে কন্ডিশনালিটি যোগ করে দেওয়া হয়েছিল যে এই টাকাগুলো মোবাইল ব্যাংকিং ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি যেতে হবে। তো সেটা যখন এনশিওর করা গেল প্রায় 3 সপ্তাহের মধ্যে আপনি যে অত্যন্ত খুশি হবেন যে 19 লক্ষ নতুন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং এইটা ডিরেক্টলি ওয়ার্কারদের স্যালারি পেমেন্ট করা হচ্ছে। সুতরাং অন্তত ওই পরিস্থিতি থেকে আমরা কিছুটা হলেও উত্তরণ করতে পেরেছিলাম। এরপরে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করেছি ইউরোপিয়ান ইউনিয়নে এবং নর্থ আমেরিকার যে বায়ারগুলো আছেন এবং ক্রমান্বয়ে সেই অর্ডারগুলো আস্তে আস্তে ফেরত আসা শুরু করেছে, যেটার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে গত মাসে আমাদের এক্সপোর্ট ঊর্ধ্বমুখী। তবে এই 1-2 মাসের ফিগার দেখে আত্মতৃপ্তি হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি আমাদের আরো কয়েকটা মাস পর্যবেক্ষণ করা প্রয়োজন, বিশেষ করে অক্টোবরের শেষ থেকে যখন স্প্রিং সামার 2021 এর অর্ডারগুলো বিশেষভাবে গার্মেন্টস এর ফ্যাক্টরিগুলোতে যাবে, সেই সময়টা যদি আমরা দেখি বছরের শেষে গিয়ে বোধহয় আমরা বুঝতে পারবো যে হাউ উই আর ডুইং ইন টার্মস অফ এক্সপোর্ট। আচ্ছা, এখন আসেন আপনি পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজারের কারণে যখন করোনা ভাইরাস পরিস্থিতি শুরু হলো 66 দিন আমাদের দেশের দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এবং 66 দিন পরে যখন আবার মার্কেট আমরা শুরু করলাম, বিসেক তাদের অ্যাক্টিভিটি আরম্ভ করলো, বিসেকের সার্ভেলেন্স অ্যাক্টিভিটি আরম্ভ হলো, সিডিবিএল এবং ব্যাংক চালু ছিল কিন্তু কমার্শিয়াল স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল, ক্যাপিটাল মার্কেট শাটডাউন। এটা যখন শুরু হলো তখন আস্তে আস্তে আমরা দেখলাম যে নতুন যে কমিশন এসছেন আমাদের প্রফেসর ডক্টর রুবায়তুল ইসলামের নেতৃত্বে নতুন এবং পুনর্গঠিত কমিশন কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো নিয়েছেন, এবং আমি অবশ্যই বলবো যে বাংলাদেশ ব্যাংকও যেভাবে এগিয়ে এসছেন টু প্রোভাইড পলিসি সাপোর্ট, সেইটার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারও কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে এবং ইনভেস্টর কনফিডেন্স যে অত্যন্ত একটা খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিল সেটাও এখন ঘুরে দাঁড়াচ্ছে। সুতরাং আমি মনে করি কালেকটিভলি সরকার, ব্যুরোক্রেসি এবং প্রাইভেট সেক্টর আমরা সবাই মিলে যে এই ক্রাইসিস পিরিয়ডে একসঙ্গে কাজ করেছি এবং আর্জেন্সিটা বুঝতে পেরেছি এবং কোন কোন পলিসি মেজার্স গুলো না প্রয়োজন সেগুলো নিয়েছি। আমার মনে হয় এই কারণে আমাদের কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জিত হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেমও হয়েছে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বাকি 30,000 কোটি টাকা যেটা বৃহৎ শিল্পের জন্য দেওয়া হয়েছে প্রণোদনা প্যাকেজ, সেটাও স্বল্প সুদে, সেটার ইন্টারেস্ট রেট ছিল 4.5% এবং সরকার বিয়ার করবে 4.5%, যাতে করে 9% টোটাল সুদে। সেখানে মোটামুটি ডিসবার্সমেন্ট ভালো হয়েছে, রূপালী আপা ভালো বলতে পারবেন, শি ইজ রিপ্রেজেন্টিং দেম। কিন্তু স্মল ইন্ডাস্ট্রি এবং সিএসএম এর জন্য যে 20,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে 4% সুদে এবং 5% সরকার বাকিটা বিয়ার করবে, সেই জায়গায় আমাদের সমস্যাটা হচ্ছে বিকজ আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারছি না কাদেরকে আমরা এই ঋণটা দেবো এবং ঋণ দেওয়ার যে সিস্টেম ব্যাংকের মাধ্যমে যে যাবে সেই মেকানিজমটা আমরা এখনো সেই জায়গায় বুঝতে পারি না। ওই দুর্বলতাটা ছাড়া আমি মনে করি সামগ্রিকভাবে আমরা মোটামুটি ভালোই ওভারকাম করতে পেরেছি। এখন যদি এগুলো আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ হয়তো ভালো জায়গায় আমরা যেতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যেতে চাই রূপালী চৌধুরী, প্রেসিডেন্ট ফরেন ইনভেস্টর, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। রূপালী চৌধুরী, আপনি শুনছিলেন সকলের বক্তব্য। আপনার কাছে স্পেশালি আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগের জায়গাটি একটু শুনতে চাইবো। যদি আমরা জানি যে সারা বিশ্বব্যাপী এই যে মহামারী কোভিড এর কারণে এটি সব দেশেই আসলে ধাক্কা খেয়েছে, আমাদের দেশও বিকল্প নয়, তারপর অবস্থানটা একটু যদি দর্শকের উদ্দেশ্যে তুলে ধরেন। আমি প্রথমেই বিডাকে ধন্যবাদ দিতে চাই। মহামান্য এক্সিকিউটিভ চেয়ারম্যান আমাদের সামনে আছেন, কারণ কোভিড হওয়ার পরপরই আমাদের বিজনেস অ্যাডভাইজার সহ একটা সমস্ত চেম্বারের সঙ্গে উনি মিটিং কল করেছিলেন এবং আমরা কি চাই, আমাদের কি কি সুবিধা অসুবিধা সেগুলো আমরা বলতে পেরেছি। আসিফের সূত্র ধরেই বলছি যে এফডিআই নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি, বিডার সঙ্গেও কাজ করছি। এখন সবচেয়ে আগে সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা জমির ব্যাপারে সাংঘাতিক, আমাদের জমির দাম বেশি, তারপরে অ্যাট দ্য সেম টাইম অথেন্টিসিটি
টাইটেল অফ দ্য ল্যান্ড ওয়াজ এ কোশ্চেন। সুতরাং এটা আমাদের সরকার অনেকদিন ধরে দেখেছেন, এবং সেই হিসাবে আমাদের প্রাইভেট ইকোনমিক জোন হচ্ছে এবং হচ্ছে গভর্নমেন্টের বেজার মাধ্যমে আমরা বেরোসরাই করছি। সো আমরা জানি যে কাজগুলি হচ্ছে এবং খুব দ্রুত আগাচ্ছে। এই গত কয়েক মাসে আমরা দেখেছি খুব দ্রুত আগাচ্ছে। আমরা যদি কোনো একটা এরকম বিনিয়োগ বান্ধব যদি আমরা দেখাতে পারি আপ এন্ড রানিং, তাহলে আমার মনে হয়, এবং একই সঙ্গে ফিসক্যাল পলিসিগুলি যদি আমরা বিফিটিং করতে পারি, কারণ ওরা দেখবে যে যারা আসবে বিদেশ থেকে তারা দেখবে যে আমাদের এখানকার ফিসক্যাল পলিসিগুলো কিরকম, ডিউটি স্ট্রাকচার গুলো কিরকম, কি ধরনের, আমরা বিডার মাধ্যমে অনেক কিছু আমরা কিন্তু অনলাইনে করছি। This is actually poised for investment because we have actually trainable human resource, যেটা আমরা বারবার বলে আসছি, সেটা শুধু চিপ আমি বলবো না, ট্রেনেবল, এবং বুদ্ধি আছে, তাদের পজিটিভ অ্যাটিটিউড আছে। সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমাদের জাপান একটা পেয়েছে ইকোনমিক জোন, সো ইট ইজ হাই টাইম দ্যাট দে অলসো ইনভেস্ট ইন দ্য প্রাইমারি প্রোডাকশন অফ দ্য কার্স। এবং সেটা আমি যখন জাপানিজ অ্যাম্বাসেডারের সঙ্গে আমার একটা মিটিং করার সৌভাগ্য হয়েছিল, তখন উনি বলছেন যে কিছু কিছু ফিসক্যাল পলিসিস আছে, যেমন কিছু ইনসেন্টিভ দেওয়া হয় যেগুলো হচ্ছে অনলি হোম গ্রোন ইনভেস্টমেন্টকে, নট দ্য ফরেন 100% ফরেন ইনভেস্টমেন্টকে দেওয়া হয় না। সুতরাং কিছু কিছু হার্ডেলস আছে যেগুলো আমার মনে হয় নীতি নির্ধারকরা ভেবে দেখছেন কিভাবে ওগুলো দূর করা যায়। এবং অন্যান্য দেশে কি হচ্ছে, বেঞ্চমার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা দেশই তো কম্পিট করছে, বাংলাদেশ তো একা সেই প্ল্যাটফর্মে নেই। এবং দেখা গেছে যে অনেক কিছুই ভিয়েতনামে চলে গেছে। আমরা সেই গল্পটা শুনতে চাই না। আমরা যারা ফরেন কোম্পানি বাংলাদেশে আছি তারা বলতে চাই যে উই আর হিয়ার। এবং আমার কোম্পানির ক্ষেত্রে আমি 3টা কোম্পানিকে আমি আনতে পেরেছি, একটা সুইডিশ কোম্পানিকে আনতে পেরেছি বাংলাদেশকে, একটা ব্রিটিশ কোম্পানিকে আনতে পেরেছি ইন দ্য কনস্ট্রাকশন, এন্ড উই আর গোয়িং অ্যাহেড। এখন প্যান্ডেমিক সিনারিও সত্ত্বেও আমরা প্রায় 100 কোটি করে 2,500 একটা ফ্যাক্টরি বানাচ্ছি, which will be up and running in 2021 মাঝামাঝি সময়ে। এবং একটা জাপানিজ আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আসছি, এবং জাপানিদের সঙ্গে কোলাবোরেশনে আমরা এখানে মেরিন পেইন্ট অ্যান্টি ফাউলিং যেটা আছে সেটা বাংলাদেশে বানাচ্ছি। সুতরাং ইট ইজ পসিবল। এখন কেউ যদি মার্কেটটা, এখন আমাদের মানে ডোমেস্টিক মার্কেটটা আমাদের ছোট, সুতরাং সেই ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার ইজ এ ভেরি গুড মডেল। এবং আমার মনে হয় যদি সরকার একটা প্ল্যাটফর্ম করে যেখানে জাপানিজ কোম্পানি বলি, কোরিয়ান কোম্পানি, যেখানে আমাদের লোকাল ইনভেস্টররাও সেখানে যেতে পারে, এবং উই ক্যান অ্যাকচুয়ালি একটা আইডিয়া জেনারেশন, যে ইন্ডাস্ট্রি যে লোকাল আছে সে যদি কোনো জয়েন্ট ভেঞ্চার ফর্ম করতে চায়, and government can work as a facilitator, এবং সেই ধরনের যদি আমরা পোস্ট কোভিড যদি আমরা কোনো এক্সিবিশন করতে পারি, inviting all the investors and also local investors, so that could be another model for bringing in FDI. আমার শ্রদ্ধেয় মতলুব ভাই আছেন এই বিষয়ে, উনি অনেকদিন ধরে জয়েন্ট জেবিতে অনেক কাজ করে যাচ্ছেন। সুতরাং এই ধরনের যদি উনি সাকসেসফুল হতে পারেন, আরো কেন সাকসেসফুল হবে না, আমরা খুবই আশাবাদী। তবে একটা জিনিস আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা খুব ফ্রিকুয়েন্টলি, আমরা যারা ডোমেস্টিক আছি, আমরা যারা রেভিনিউ দিচ্ছি সরকারকে, সমস্ত অ্যাটেনশন গুলো এক্সপোর্টে যায়। আমরা যে হাজার হাজার কোটি টাকার যে আমরা রেভিনিউ দিচ্ছি, প্রতি বছর যে আইন চেঞ্জ হচ্ছে, এতে করে আমরা কোনো উই ডু নট হ্যাভ এনি ভিজিবিলিটি ফর দ্য ফিউচার। এবছর যে আমার একটা 0.5% অফ দ্য গ্রস রেভিনিউর উপর যদি প্রমোশনাল এক্সপেন্সেস হয়, তাহলে এটা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস হবে। এটা আমাদের ব্যবসা হয়ে গেছে 50% গত বছরের তুলনায়। এখন সেই ক্ষেত্রে কারোর ট্যাক্স স্ট্রাকচার চলে আসবে 60%। তো পৃথিবীর কোনো জায়গায় কি 60% কেউ কর্পোরেট ট্যাক্স দেয়? অন্যদিকে আমরা করছি কি 35% থেকে 32.5%, আবার ভিতর দিয়ে আমরা একটা দিকে ট্যাক্স বাড়িয়ে দিলাম। তো আমাদের পলিসিগুলো কোনো মতে কনসিস্টেন্ট হচ্ছে না, যেটা অনেককেই ফ্রাস্ট্রেট করছে। এবং এটার জন্য আমি মহামান্য আমাদের যে এক্সিকিউটিভ চেয়ারম্যান, ওনার ভীষণ আমরা একটা ভূমিকা পালনের জন্য আমি রিকোয়েস্ট করব। আমাদের এই ভিজিবিলিটি দরকার। প্রতিজন যখন ইনভেস্টমেন্ট নিয়ে আসে তার তো হাত পা বাঁধা হয়ে যায়, দে হ্যাভ ইনভেস্টমেন্ট হিয়ার। তখন যখন রুল চেঞ্জ করে, হি ট্রাইস টু অ্যাবাইড বাই দ্য রুল, কিন্তু পরের দিকে কিন্তু সবাই আর ফিউচার ইনভেস্টমেন্ট আসার কথা আর ভাবে না। এটা আমি ভেতরকার কথা বলছি আর কি, বুঝছেন? এটা আমাদের লোকাল ইনভেস্টরের জন্য এটা একটা প্রবলেম। এটা আমি তুলে ধরছি। এটা এফডিআই এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত না হলেও ইনডাইরেক্টলি সম্পর্কযুক্ত। ধন্যবাদ আপনাদের কাছে। আবার আমরা আলোচনায় ফিরে আসবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, এই ভেলে 21 রাতের আজকের আয়োজন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম দেশের সার্বিক বিদেশি বিনিয়োগ পরিস্থিতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গায়, চ্যালেঞ্জ এবং করণীয় জায়গাগুলো নিয়ে আবারও ফিরতে চাই মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের কাছে, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। স্যার, আমরা বিরতির আগে মোটামুটি সকলের আলোচনা এক দফা শুনেছি, দ্বিতীয় ভাগে চলে এসেছে আলোচনার, এবং বিশেষ করে এই কোভিড-19 পরিস্থিতিতে অনেক অপরচুনিটিসের কথা আমরা শুনছি, এবং বিশেষ করে জাপান বলি বা চীনের যে পরিস্থিতি, তার কারণে অনেক বিদেশি বিনিয়োগের আবার একটা হাতছানির কথা শুনছি। সেই প্ল্যাটফর্ম তৈরি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছিলেন, ডিউটি, ট্যাক্স, এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় যে আমরা ইজ অফ ডুইং বিজনেসের অগ্রগতি, এই জায়গাগুলো আসলে অনেকদিন ধরে আপনারা কাজ করছেন। অগ্রগতি বা ভবিষ্যৎ পরিকল্পনার জায়গায় কিভাবে আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারি, সে জায়গায় আপনারা কি ভাবছেন? আপনাকে ধন্যবাদ। আমি রূপালী চৌধুরী একটি বিষয় আলোচনা করেছেন, এই বিষয়টি একটু আমি সর্বশেষ অবস্থাটা জানাই। সেটি হলো যে আমাদের একটি আইন আছে, ফরেন ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1980। ওখানে বলা হয়েছে যে দেশীয় এবং বিদেশি যে কোম্পানি এখানে ইনভেস্ট করবে তারা সম অধিকার পাবে। কোভিড-19 এর সময়ে যে ইনসেন্টিভ দেওয়া হলো, এটি এখানে প্রথমত দেশীয় কোম্পানিকে এই সুযোগটি দেওয়া হয়েছিল, পরবর্তীতে যৌথ কোম্পানিকে দেওয়া হয়েছে। তারপর আবার প্রশ্ন আসলো যে 100% যারা বিদেশি ইনভেস্ট করছে তারা কেন পাবে না? এটা তো আইন অনুযায়ী সমান হওয়ার কথা। এবং এখানে বিদেশি 100% ইনভেস্টমেন্ট হলো, এখানে যারা কাজ করে তারা মূলত বাংলাদেশি শ্রমিক। এই বিষয় বিবেচনা করে সরকার কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখন সবার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। এখানে এখন আর কোনো বিভাজন এখানে নেই। এটা দেশি বিদেশি সকলের ক্ষেত্রে এই ইনসেন্টিভটা প্রযোজ্য। অর্থাৎ আমরা দেশি বিদেশি সকল কোম্পানিকে সমভাবে দিচ্ছি। এখন পলিসি প্রেডিক্টেবিলিটির বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা বিডা গভর্নিং বোর্ডের যে মিটিংটি ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি এই বিষয়টি তুলে ধরেছি, এবং আমি বলেছি যে আমরা যেই নীতি করি না কেন, এটি যেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপরিবর্তিত থাকে, যাতে করে বিনিয়োগকারীরা যে পরিকল্পনা করেন সেই পরিকল্পনা নিয়ে তারা এগোতে পারেন। হঠাৎ করে মাঝখানে যদি এটি পরিবর্তিত হয় তাহলে তারা সমস্যা হতে পারে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিডার পক্ষ থেকে বিভিন্ন কাজ হচ্ছে। আপনি যে অপরচুনিটির কথা বলছেন, সেই অপরচুনিটিটা বেসিক্যালি প্যান্ডেমিকের কারণে সাপ্লাই চেইনের যে বিষয়টি আছে, সাপ্লাই চেইনকে সচল রাখার জন্য এখন চিন্তা হচ্ছে এটি দুনিয়া জুড়ে। ফরেন ট্রেডের ক্ষেত্রে আসলে একটি দেশের উপরে নির্ভরতা ছিল। অনেকেই আমরা ছোট দেশ, আমরা যেরকম নির্ভর করি, অনেক বড় বড় দেশ একটা দেশের উপরে নির্ভরশীল ছিল সাপ্লাই চেইনের, বিশেষ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে। সো জাপানের মতো দেশ, যুক্তরাষ্ট্রের মতো দেশ, তারা এখন চিন্তা করছে যে এই এক দেশের উপরে সাপ্লাই চেইনে নির্ভরতা কমাতে হবে, যে কারণে রিলোকেশনের একটি প্রশ্ন এসেছে। আমরা যদিও এই রিলোকেশন বিশেষ করে জাপান চায়না থেকে যে রিলোকেশনের উদ্যোগটা নিয়েছে, সেটি মূলত জাপানি কোম্পানি জাপানে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং বাকি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে নিয়ে যাওয়ার জন্য। অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে এখন এর সাথে ভারত এবং বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। আমরা রিলোকেশন নয়, শুধু আমরা জাপানি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য আমরা বেশ কিছুদিন ধরে খুব সক্রিয়ভাবে কাজ করছি। গত 2-3 মাস ধরে আমরা জাপানের সাথে একাধিক বৈঠক হয়েছে আমাদের। আমরা আশা করছি যে আমরা ওখান থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো। এজ এ হোল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য যে রেগুলেটরি রিজিম দরকার, সেটি আসলে উন্নত করতে হবে। এটি অবশ্যম্ভাবী, এটি এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই। আমরা সেটা নিয়ে কাজ করছি, বিডা কাজ করছে। সরকারের এজেন্সিগুলিও এখন যথেষ্ট, আমি বলবো যে তারা এই বিষয়ে সচেতন। তারাও চেষ্টা করছে যে রেগুলেটরি রিজিম কত ব্যবসা এবং বিনিয়োগ সহায়ক করা যায়।
আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক অনেকগুলি পদক্ষেপ নিয়েছে বিশেষ করে বিদেশি বিনিয়োগ আনা এবং আনার ক্ষেত্রে কিন্তু একটি বড় কনসিডারেশন হলো যে আমি যে বিনিয়োগ নিয়ে আসলাম সেই বিনিয়োগের অর্থ লাভ এবং মূলধন আমি আবার ফিরিয়ে নিতে পারবো কিনা, এক্সিটের যে প্রশ্নটি, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোভিড-19 কে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের অনেকগুলি পদক্ষেপ আছে। ইজ অফ ডুইং বিজনেস এর কথা বলেছেন আপনি। ইজ অফ ডুইং বিজনেস আসলে অনেকগুলো বিষয়ের সমাহার। যদিও আমরা ইজ অফ ডুইং বিজনেস বলতে এখন বুঝি যে ওয়ার্ল্ড ব্যাংক যে 11টি ইন্ডিকেটর ঠিক করে দিয়েছে এবং তাদের যে অ্যাসাম্পশন আছে এই অ্যাসাম্পশন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে পয়েন্ট আপনার ভালো হলে পরে আপনি ইজ অফ ডুইং বিজনেস হলো। কিন্তু আমার গত 1 বছরের অভিজ্ঞতা বলে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের এই 11টা ইন্ডিকেটর এবং অ্যাসাম্পশন ভিত্তিক যে উন্নতি, এটি ইজ অফ ডুইং বিজনেসের জন্য যথেষ্ট নয়। এছাড়া আরো অনেক কাজ করার আছে। ইজ অফ ডুইং বিজনেসে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রদর্শিত বা নির্দেশিত যে ইন্ডিকেটর সেটি নিয়েও কাজ করছে, এর বাইরেও কাজ করছে। গত বছর আমরা আট ধাপ এগিয়েছি, এবছর আমরা আরো এগোবো ইনশাল্লাহ, যদি অবশ্য রিপোর্টটি প্রকাশিত হয়। এর মাঝখানে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে, তারা একটা ইনভেস্টিগেশনে আছে। যদি এটি প্রকাশিত হয় আমরা এই বছর এগোবো এবং আগামী বছরের জন্য আমরা পরিকল্পিতভাবে এগোচ্ছি। এর সাথে ইজ অফ ডুইং বিজনেস এর সাথে আরেকটি বিষয় আমি একটু বলে শেষ করি, সেটি হলো যে বিডার ওএসএস। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয় যে ইজ অফ ডুইং বিজনেস এর 10টা 11টা ইন্ডিকেটর ওই অ্যাসাম্পশনে আমি কতটুকু উন্নতি করতে পারলাম, এটার চেয়ে আমি যদি আমার সরকারি যে সকল সার্ভিস দরকার করে আসলে প্রাইভেট সেক্টরের জন্য, সেটাকে যদি আমি একটা প্ল্যাটফর্ম থেকে দিতে পারি এবং সেটা যদি ডিজিটালি দিতে পারি, আমার মনে হয় যে বিজনেস উইল বি মাচ ইজিয়ার। এখানে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, টাইম ফর ডুইং বিজনেস, স্টেপস ফর প্রসেসেস ফর ডুইং বিজনেস, এভরিথিং উইল বি স্ট্রিমলাইন। এবং সেটি আমার মনে হয় যে শুধুমাত্র বিদেশি বিনিয়োগ না, দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেটি অনেক বেশি সহায়ক হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা শেষ দিকে হয়তো সময় পেলে আবারও ফিরবো। যেতে যে আব্দুল মাতলুব আহমদ, আমরা মোটামুটি শেষ দিকেই আছি। আপনার কাছ থেকে শুনবো যে এই যে স্যার বলছিলেন যে অনেকগুলো ব্যবস্থা তারা নিয়েছেন, তারপরও উদ্যোক্তা হিসেবে বা আমরা যারা এই যে অপরচুনিটির কথাগুলো শুনছিলাম, সেখানে নানা চ্যালেঞ্জও রয়েছে। আপনাদের প্রত্যাশার জায়গাটা বা কি করণীয় বলে আপনি মনে করেন? আমি প্রথমে আমাদের শেষ ভাইয়ের কথা দিয়ে আসছি। অ্যাকচুয়ালি যখন আমি ফেডারেশনে ছিলাম তখনও ইজ অফ বিজনেস নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, কাজ করেছি। ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদের সার্ভেগুলো করে, তারা কিন্তু তাদের নিজস্বভাবে করে। আমি কিন্তু আজ অবধি কোনোদিনই ওদেরকে পাইনি যে আমাদের জিজ্ঞেস করছে যে ভাই তোমার এলসিওপি নিয়ে কোনো বেনিফিট হয়েছে কিনা বা বেটার হয়েছে কিনা, বা গুডস রিলিজ করছো তোমার কোনো সমস্যা হয়েছে কিনা। তারা কিন্তু আপামর সবার সাথে কথা বলে না, যার জন্য তারা ট্রু পিকচার পায় না। এবং বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার যে অনেকখানি এগিয়ে গেছে, এটা কিন্তু তাদের রাডারে ধরা পড়ে না। অ্যাকচুয়ালি কিন্তু আমরা ইজ অফ বিজনেসে অনেক দূর এগিয়ে গেছি, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রাডারে ধরা পড়ে না। যার জন্য আমি সবসময় ফেডারেশন থাকতেও আমি আই রিজেক্টেড দেয়ার কল, বিকজ দেয়ার আর লট অফ থিংস দ্যাট উই হ্যাভ ইমপ্রুভড, কিন্তু তারা ক্যাচ করেনি। সেকেন্ডলি আসি আসিফ ইব্রাহিমের কথায় যে 20,000 যে কোটি টাকা স্মল বিজনেসের জন্য, সেটা ডিসবার্স হচ্ছে না। এটা ডে 1 থেকে আমরা বলে আসছি এবং অনেক টক শোতে প্লাস অনেক ডিসকাশনও আমি বলেছি যে স্মল ট্রেডার্স এবং স্মল বিজনেস যারা আছে তাদেরকে তো এইসব ব্যাংকরা চিনে না সেভাবে, কারণ বেশিরভাগই হাত লোন নিয়ে কাজ করেছে কিংবা স্মল টাকা দিয়ে কাজ করেছে কিংবা কোনো না কোনো ভাবে তারা তাদের ব্যবসা চালিয়ে গেছে। কিন্তু সেই সব সোর্সগুলো এখন ড্রাই হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওদের জন্য কিন্তু চিন্তা ভাবনা করে 20,000 কোটি দিয়েছেন। বাট দেয়ার হ্যাজ বিন এ ভেরি বিগ মিস্টেক ইন দ্য হোল প্রসেস। কারণ ব্যাংকে যে টাকাটা আছে, এই টাকাটা কিন্তু জনগণের টাকা। ব্যাংক ম্যানেজার ইজ সাপোজ টু টেক কেয়ার অফ দ্যাট মানি। ব্যাংক ম্যানেজার যতক্ষণ পর্যন্ত এই টাকাটা যাকে দিবে
যদি ফেরত না পাওয়ার যদি কোনো গন্ধ পায়, ও টাকা দেবে না। এখন সমস্যা, আমরা যেমন 30,000 কোটির মধ্যে আমরাও কিন্তু প্রণোদনা পেয়েছি, বিকজ উই হ্যাভ অল অর্গানাইজড। তার তো সেটা নাই। সেজন্য যখন আমরা এক্সপোর্টার ছিলাম সেই 70s, বিফোর এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ওয়াজ বর্ন, আমরা এক্সপোর্ট করতাম। তো এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর শেষের দিকে 78-79 এর দিকে আমাদের যখন এক্সপোর্টে আমরা টাকা চেতাম, কোনো ব্যাংক টাকা দিত না। বলে ভাই তোমার ওই পার্টি টাকা দেয় কি না দেয়। তখন আমরা কিন্তু সাধারণ বীমাকে সামনে রেখে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম করলাম, ইসিজিসি। যার পরে গার্মেন্টসের এটা জোয়ারটা আসলো, এবং গার্মেন্টস কিন্তু এই ইসিজিসির উপর বেস করে কিন্তু আজকে আল্লাহর রহমতে চলে আসছে, বিকজ দে কুড গেট ফাইন্যান্স ফ্রম দ্য এক্সপোর্ট এলসিজ অর কন্ট্রাক্টস। আজকে যদি এই স্মল বিজনেস থেকে টাকা দিতে হয়, and we have to use the banking route, not the free route, not the grant route, তাহলে কিন্তু the best way is to সাধারণ বীমাকে সামনে নিয়ে এসে আমাদের দিতে হবে লোকাল ক্রেডিট গ্যারান্টি স্কিম, স্মল ক্রেডিট। এবং এটা সাধারণ বীমাকে প্রিমিয়াম দেবে, তারা গ্যারান্টি স্কিম দেবে। সাধারণ বীমা will do the KYC, and it's a very simple process. এবং প্রিমিয়াম দেবে, তারা রিস্ক নেবে অন সে 1 crore people, তাদের মধ্যে ফেল করবে 10,000। they have enough money to pay the banks. ব্যাংকটা যতক্ষণ পর্যন্ত একটা কোলাটেরাল না পাচ্ছে, তারা কিন্তু টাকা দিতে চাবে না। আজকে আমাদের কোম্পানি এত বড়, তারপরেও আমাদের সিকিউরিটি দিতে হয়। উইদাউট সিকিউরিটি ব্যাংক উঠতে চায় না। যার জন্য আমি বলছি যে এলসিজিসি স্কিম মাস্ট বি স্টার্টেড। এখানে আমাদের সিরাজ ভাই আছেন, উনি এটা হয়তো ওনার কোনো না কোনো ভার্সনে বলা উচিত যে ছোট ছোট ব্যবসায়ীরা, শিল্পপতিরা তো ওনার আন্ডারেই পড়বে। সে ছোট হোক আর বড় হোক, সব ইনভেস্টমেন্টই তো আমাদের বিডার আন্ডারে পড়বে। মকদুম সাহেব, আমার মনে হয় যে আপনি মনে হয় জানেন যে আপনার ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম একটা কিন্তু সরকার ইতিমধ্যে আসলে এই সিদ্ধান্ত হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় থেকে অলরেডি ক্রেডিট গ্যারান্টি স্কিম, একটা 2,000 কোটি টাকার একটা স্কিম কিন্তু অলরেডি পাস হয়ে গেছে। তো এখন এটা কি করছে, মডালিটিটা কি হবে সেটা আমি জানি না, কাজ কিভাবে করবে সেটা আমি জানি না, বাট the scheme has been passed. হ্যাঁ, আমি অ্যাওয়্যার আছি। সেটা হচ্ছে আমি ফেডারেশনের মাধ্যমে এবং অনেক জায়গাতে আমি একই কথাই বলে আসতেছি, এবং এটা মাস্ট বি ভেরি সিম্পল। প্রিমিয়াম দেবে, ওদের কেওয়াইসি করবে ইন্স্যুরেন্স, নট দ্য ব্যাংক। ব্যাংক ওটাকে নেবে, আমরা লোন দিবে। এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। তা না হলে যখন এই স্মল বিজনেস মরে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তারপরে তাকে প্রণোদনা দিলে কোনো লাভ নেই। যেমন একটা মানুষ যদি মারা যায়, তাকে যদি আপনি মেডিসিন নিয়ে আসেন বেস্ট অফ দ্য বেস্ট, কোনো তো লাভ হচ্ছে না, হি ইজ ডেড। তো তার আগে দিতে হবে। সেই জন্য আই থ্যাংক আসিফ, বিকজ হি হ্যাজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড অন অল দিস। আমি আবারও বলি, এই 20,000 কোটি যদি আমরা মার্কেটে ছাড়তে পারি, এর অনেক বড় এফেক্ট আমাদের ইকোনমিতে, পজিটিভ এফেক্ট আসবে। এবং ইট ইজ বেটার অ্যান্ড বিগার দেন গিভিং 30,000 crores টু দ্য পিপল লাইক আস। ইট ইজ বেটার টু গিভ দেম। যার জন্য আমি সবসময় বলে আসছি যে, এবং আই থ্যাংক আসিফ, আসিফ সবসময় ফরওয়ার্ড লুকিং থাকে। উই হ্যাভ টু সাপোর্ট দ্য স্মল পিপল। তা নাহলে কিন্তু আমরাও যারা বড় আছি, আমাদের কিন্তু ব্যবসা ফিউচারে নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আসিফ ইব্রাহিম আপনার কাছে আসতে চাই যে, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের অগ্রগতিতে আমাদের করণীয় কি থাকবে, প্রত্যাশার জায়গাটিতে অবশ্যই থাকবে। সে সাথে পুঁজিবাজারকে অর্থায়নের একটা জায়গা, আমরা কিভাবে দীর্ঘমেয়াদের ক্যাপিটাল মার্কেটকে আমরা ব্যবহার করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে প্রতিনিয়তই কথা হয়। তারপরও ব্যাংকিং সেক্টরের উপরে চাপের তো বিষয় রয়েছে, এই জায়গাগুলো আসলে আমরা কি করতে পারি? হ্যাঁ, যে কথাটা আমি আলোচনা শুরু হওয়ার আগে বলছিলাম, আমাদের দেশের যে অর্থনৈতিক সাইজ এবং আমাদের যে লক্ষ্যমাত্রা 2021 সালে মধ্যম আয়ের দেশ, 2041 সালে এক উন্নত দেশ, সেই জন্য আমাদের যে পরিমাণ মার্কেট ক্যাপিটালাইজেশন হওয়া প্রয়োজন জিডিপির অনুপাতে, সেটার কাছাকাছিও আমরা নেই। আমাদের ক্যাপিটাল মার্কেটের আরো অনেক অনেক ডেভেলপমেন্ট আমাদের করতে হবে। বাংলাদেশ ব্যাংকের কথা সিরাজ ভাই বলছিলেন, খুব সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিসাকের সঙ্গে বসে একটা যুগান্তকারী একটা পলিসি নিয়েছে, যেখানে আমরা বিদেশে যারা অবস্থানরত আছেন এবং বিদেশিরা যদি বাংলাদেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, সেটার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো আমরা এখন ওভারকাম করে দিয়েছি। সেজন্য আমি আশা করছি যে লট অফ থিংস ক্যান হ্যাপেন। এছাড়াও বর্তমান কমিশনের যে একটা লক্ষ্যমাত্রা আছে, আমাদের যে ওভারঅল যে ট্রেডিং এর যে প্ল্যাটফর্ম অ্যাক্রস দ্য বোর্ড, সেখানে
আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, সেখানে আপনার রিটেল ইনভেস্টার্স, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ যারা সকলে আছে, এক্সচেঞ্জেস, সবাই যদি আমরা একটা উন্নত ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, এমন ভাবে নতুন কমিশনার বলেছেন 2 বছরের মধ্যে আমরা চাই সবাই যেন মোবাইল ফোন থেকে ট্রানজাকশন করতে পারে বিদেশে যেভাবে হয়। সুতরাং সেই জায়গাটা যদি আমরা যেতে পারি, এবং অত্যন্ত আশাব্যঞ্জক ব্যাপার যে রেগুলেটরি কমপ্লায়েন্স এবং ট্রান্সপারেন্সির জন্য বিশেক এখন যেভাবে কাজ করছে, এটা যদি আমরা বজায় রাখতে পারি, যদি আমরা অটোমেশনের দিকে যেতে পারি, ডিজিটাল টুলস গুলো যদি আমরা আনতে পারি, নতুন প্রোডাক্ট যদি আমরা আনতে পারি, ইসলামিক বন্ড সুকুক, নতুন নতুন বেসিক ডেরিভেটিভস যদি আমরা যেতে পারি, বন্ডে যদি আমাদের আরো আমরা অ্যাট্রাক্ট করতে পারি। আপনি জানেন বাংলা বন্ড হ্যাজ বিন আ বিগ সাকসেস। বাংলাদেশে একটা কর্পোরেট বিদেশে লন্ডনে গিয়ে ফান্ড রেজ করেছে, এরকম আরো অনেক ফান্ড আমাদের রেজ করতে হবে বাংলাদেশি কর্পোরেটদের। We have to be able to venture out and think out of the box. এগুলো যদি আমরা করি, I am very confident that ইনশাআল্লাহ আমরা যে ট্র্যাকে আছি under the bold leadership of our honorable Prime Minister, আমরা ইনশাআল্লাহ সেদিকে আমরা যেতে পারি। হ্যাঁ, ধন্যবাদ আসিফ ইব্রাহিম আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি। রূপালী চৌধুরী, আপনার কাছে ফিরবো। যে আমরা যদিও সিরাজুল ইসলাম স্যার বলেছেন, আসিফ ভাই বলেছেন, মাতলুব সাহেব বলেছেন যে বিশেষ করে বিদেশি বিনিয়োগের জায়গাটা আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা শুনছিলাম, ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছিলাম, দীর্ঘমেয়াদী পলিসির কথাও তিনি আশ্বস্ত করেছেন। তারপরও আরও বেশি বিদেশি বিনিয়োগ যেন আমরা আকৃষ্ট করতে পারি, আমলাতান্ত্রিক জটিলতাকে ছাপিয়ে সেটি যেন আমরা অগ্রগতির জায়গায় নিতে পারি, সে জায়গায় আপনার প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা তো সবসময়, আমরা সবসময় ডায়লগ আছি এবং আমরা বেস্ট প্র্যাকটিসেস গুলো অন্যান্য দেশে কি হচ্ছে সেটাও আমরা শেয়ার করছি। তবে আমি মতলব ভাইয়ের কথা ধরে এটা জবাব দেওয়ার আগে একটু বলে নিই যে আমাদের যে ছোট বিনিয়োগকারীদের দেওয়ার সমস্যাটা হচ্ছে 35% এর হচ্ছে যে তাদের হচ্ছে অ্যাক্সেস টু ব্যাংক। তো রেস্ট 65% তো ব্যাংকিং আওতারই বাইরে, উনি যেটা বললেন আর কি। সেই রেস্ট 65% জন্য আমাদের ডেটা অ্যানালিটিক্সটা খুবই দরকার। সেটা হচ্ছে আমাদের জয়েন্ট স্টক কোম্পানিগুলোতে প্রতিটা কোম্পানি রেজিস্টার করা আছে, আবার আমরা সেই সব কোম্পানিগুলি আমরা ভিএটি দিচ্ছি। তাহলে ওই ডেটাগুলি কি ব্যবহার করে আমরা কি কিছু একটা করতে পারি? তো এই জিনিসটা আমাদের বলতে হবে, কারণ আমরা সবসময় বলি তাদেরকে দিব কি মেকানিজমে, কারণ তারা তো ব্যাংকিং সেক্টর নাই, সুতরাং তাদের কোনো হিস্ট্রি নাই। তো আমাদের ওই জিনিসটা মনে হয় আমার এখন এই কথাতে আমার রেলেভেন্ট মনে হয়েছে যে আমাদের এত ডেটা এত জায়গায় পড়ে আছে, বাট ইটস লাইক এ সাইলোজ, আর এগুলিকে আমরা এক জায়গায় ইন্টিগ্রেটেড করছি না। এখন আমাদের যেহেতু আমাদের যেভাবে আমরা অটোমেশনের কথা বলছি, সেখানে আমার মনে হয় সব ডেটাগুলি যদি এক জায়গায় আমাদের আসে, তাহলে সেখানে ওনাদেরও দেখতে সুবিধা হবে যে how many of them are paying VAT, how many of them are not paying VAT, not paying anything, যারা পাচ্ছে যারা দিচ্ছে তাদেরকে আমরা আরো কিভাবে বড় করতে পারি। এখানে আমি শুধু লোন বলবো না, আমি বলবো গ্রান্টই দেওয়ার কথা। মানে কিছু কিছু জায়গায় আছে, ধরেন আমরা ছোট ব্যবসা আমি কিছু দেখছি যে তাদের গত 4 মাস ধরে তাদের রেন্টাল ওরা দিতে পারছে না, আর রেন্টাল বাড়িওয়ালাও বলছে আমি কি করে রেন্ট কমাবো। এখন যদি এই যে সমঝোতাটা, এখানে সবাইকে তো সমানভাবেই আমাদের লসের মেরে দিতে হবে। এই জায়গায় আমার মনে হয় যে এই টাকাটা আসা বাজারে আসাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। সেটা আমরা ধরেই নি যে আমরা 20% ফেরত আসবে না, সেটা তো হিসাবে হলো আমাদের মনে হয় এই ছোট ব্যবসায়ীদেরকে গ্রান্ট দেওয়া, লোন দেওয়া, মতলব ভাই যেটা বললেন, কিংবা আরো যদি কোনো পদ্ধতি থাকে, কোনো এনজিওর মাধ্যমেও যদি হয়, আমাদেরকে এটা কুইকলি বের করতে হবে। আমরা মনে হয় আর সময় আমরা নষ্ট করতে পারবো না। বড়দেরকে দিলেও না দিলেও they have retained earnings, they are going to survive in any case, profit না করলেও। আপনি জিনিস আপনি যেটা বলেন, আমাদের আশা প্রত্যাশাটা হচ্ছে যে আমরা বারবার বলে আসছি যে বিজনেসম্যানরা প্র্যাগম্যাটিক। এখন ওনারা কেন আমাদের বাংলাদেশে না আছে অন্য জায়গায় যাচ্ছে, সেটা যদি একটু আমরা অনুধাবন করি, আমরা বুঝতে পারবো যে আসলে ওখানে অনেক জায়গায় আছে, অনেকেই মনে করেন যে ট্যাক্সটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ওখানে ট্যাক্স হলিডে হবে। অনেক দেশে করছে যে ওনারা বলছেন যে না, ওনাদের কোনো ভ্যাটও দিতে হবে না, কারণ ওরা দে আর only emphasizing on the employment creation, কত নাম্বার অফ পিপল এমপ্লয়েড হবে। সুতরাং আমি ক্যাপিটাল কত ইকুইটি আনবো, নাম্বার অফ পিপল কত এমপ্লয় করব, এইসব জিনিসের মধ্যে আমাকে আসতে হবে, রাদার দেন ওনলি আমাদের রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে। সুতরাং আমরা মনে করবো যে অন্যান্য দেশে যে মানে যেখানে আপনার এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, তাদের সঙ্গে আমাদের একটা মিল খুঁজে বের করতে হবে। আবার আমাদের বেজা চেয়ারম্যান একটা কথা সুন্দর যে এই কারণেই হয় অনেক আমাদের এফটিএ করা অত্যন্ত জরুরি।
তো আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো কাদের সঙ্গে আমাদের বেশি হবে, কাদের প্রোডাক্ট এখানে বানিয়ে আবার ফেরত নিয়ে যাবে, সেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না হলে তো আমরা ইন্ডিয়ার সঙ্গে কম্পিটিশন পেরে উঠবো না। আমি নিজে কিছু এক্সপোর্ট করতে চেয়েছি, কয়েকবার করেছিও থাইল্যান্ডে আমাদের ইন্টারমিডিয়ারিজ, কিন্তু আমি ইন্ডিয়ার সঙ্গে 5% ট্যাক্সের জন্য। তো আমার মনে হয় ওইসব দিকগুলো এফটিএ গুলো দেখা উচিত, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট টু কাম। আর আমার মনে হয় কয়েকটা মাসে, যেহেতু আমরা গত কয়েক বছর ধরেই আমরা এফডিআই এর দিকে তাকাচ্ছি, তার আগে পর্যন্ত আমাদের ছিল মেন্টালিটিটা ছিল যে আমাদের এফডিআই দরকারই নাই, উই আর সাফিসিয়েন্ট। সো সেই মাইন্ডসেট থেকে আমরা এখন উই আর টপ ডেলিভার। সুতরাং আমরা আশাবাদী যে বাংলাদেশে আমরা এফডিআই আসবে, এবং যতগুলো মেগা প্রজেক্ট আসছে, আমি যেহেতু B2B বিজনেসও আমরা অনেক পেইন্ট আমরা সাপ্লাই করি পারফরমেন্স ওরিয়েন্টেড, আমরা দেখতে পাচ্ছি যে 2022 এবং 2023 সালের দিকে সেগুলো কমপ্লিট হবে। সুতরাং আমাদের জন্য একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ওয়ালা দেশ অপেক্ষা করছে। সুতরাং এটা একই সঙ্গে যদি আমরা এটাও যদি আগিয়ে ফরেন ডাইরেক্ট 10 মিলিয়ন 12-15 বিলিয়ন এরকম যদি যেতে পারি, ইটস গোইং টু বি ইন্টারেস্টিং ফেনোমেনা ফর বাংলাদেশ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা শেষ দিকে এসে মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারের একটু বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবো। স্যার, অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, অনেক প্রত্যাশার জায়গায় এসছে, সরকারের কর্মকাণ্ডগুলো আপনি আলোচনা করেছেন, এবং এই সার্বিক মহামারী পরিস্থিতিতে আমরা জানি না আসলে কতদিন এই অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধ করে সারা বিশ্বকে সবকিছু এগিয়ে নিয়ে যেতে হবে, তারপরে পরিকল্পনা করে আমরা কিভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, এবং বাস্তবায়নের জায়গাটি শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের জায়গাটা আমরা কিভাবে ত্বরান্বিত করে এই জায়গাটি আমরা ধরে রাখবো। তো সেই জায়গায় আপনার বক্তব্য দিয়ে যদি শেষ করেন। রূপালী চৌধুরী যেখানে শেষ করেছেন ওখান থেকে শুরু করি। আসলে কোভিড-19 এর কারণে আমরা বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বড় ধরনের একটি আঘাত এসেছে বলা চলে। আমি আমার অফিস থেকে কিছু ডেটা নিয়েছিলাম যে এই কোভিড চলাকালে কতটা প্রজেক্ট, বিদেশি কতটা প্রজেক্ট আমার এখানে এসেছে। আমি দেখলাম যে এপ্রিল এবং মে এই 2 মাসে ইট ওয়াজ জিরো। এই 2 মাসে কোনো প্রজেক্টই রেজিস্ট্রেশন হয়নি। প্রজেক্ট রেজিস্ট্রেশন হলেই যে ইনভেস্টমেন্ট হবে তাও কিন্তু নয়। আমরা দেখেছি যে আসলে 1/3 বেশি ইনভেস্টমেন্ট হয় না। কিন্তু এরপরে আবার জুন থেকে শুরু করে কিন্তু আস্তে আস্তে আপনার নতুন রেজিস্ট্রেশন হচ্ছে। গত মাসে হয়েছে, এর আগের মাসে হয়েছে। আমি যেটা মনে করি রূপালী চৌধুরী যেটি বলেছেন, এটি কিন্তু আমাদের খুব বড় বিবেচনার বিষয়। সেটি হলো যে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হলে কিছু ইনফ্রাস্ট্রাকচার আসলে খুব দরকার পড়ে। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে পরে শুধুমাত্র ওই যে আমি কি ইনসেন্টিভ দিলাম, কি ফিসক্যাল পলিসি, এটা আসলে যথেষ্ট নয়। ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি বিষয়। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এই ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। অনেক বড় বড় প্রকল্প সরকারি খাতে এটি তৈরি করা হচ্ছে। আমাদের অনেকগুলি পোর্ট তৈরি হচ্ছে। একটা মাত্র পোর্টের উপরে বলা চলে নির্ভরশীল ছিলাম আমরা, 2টা পোর্ট থাকা সত্ত্বেও, বাট এখন আমাদের পোর্ট হয়ে যাবে 4-5টা। ডিপসি পোর্ট আমাদের ছিল না, ডিপসি পোর্ট হচ্ছে। আমাদের বিদ্যুতের সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা আমাদের এখন নাই বললে চলে। ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের যদি গুণগত মানটা আমরা এনশিওর করে ফেলতে পারি, বিদ্যুৎ ইজ নট এ প্রবলেম এট অল। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, পদ্মা সেতু হয়ে গেলে পরে একটা দেশের বিশাল অংশ আপনার অটোমেটিক্যালি আপনি দেখবেন যে কিভাবে ওইটা ডেভেলপ হয়ে যায়। এবং ফরেন ইনভেস্টমেন্ট বলতে হবে না, ওখানে দৌড়ে চলে যাবে। ওখানে পদ্মা সেতু হয়ে গেলে পরে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটি যাবে। আমাদের এয়ারপোর্টের উন্নয়ন ঘটাচ্ছি আমরা। সুতরাং এই যে আপনার মেগা প্রজেক্ট দিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে, this will facilitate ultimately the investment entire investment regime আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি যে আগামী বছরগুলিতে আমাদের যদিও এই মুহূর্তে একটা খরা চলছে কোভিড-19 এর কারণে, আনটার্ডের যে প্রজেকশন তারা বলেছে 50% কমে যাবে হলো 2020 এবং 2021 সালে এফডিআই ফ্লো। আমি বিশ্বাস করি যে আমাদের এখানে
আমরা অত খারাপ অবস্থায় থাকবো না। জি জি, ধন্যবাদ। এটা আমার আমরা বিশ্বাস। জি আমার বিশ্বাস। জি। বাকিটুকু আমাদেরকে দেখতে হবে আলটিমেটলি কি হয়, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। আমরা শেষ দিকে চলে এসেছি। মাতলুব আহমদ, আপনার 30 সেকেন্ডে যদি যাওয়ার আগে কিছু বলার যোগ করার থাকে। আমি এটাই বলবো যে কোভিড-19 আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে, যে চিন্তা বাংলাদেশকে সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা, সত্যিকার অর্থে এমপ্লয়মেন্ট জেনারেশন করা এবং সত্যিকার অর্থে ধনী এবং দরিদ্রের মধ্যে যে গ্যাপ এটা কমিয়ে আনা, এবং বাংলাদেশে যারা বড় বড় ব্যবসা করে তাদের মধ্যেও এখন নতুন চিন্তা ভাবনা আসছে কি করে তারা দেশকে দিতে পারে। জি এবারে বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে এবারের বাজেট নেবার জন্য না, দেবার জন্য। এ প্রথমবার আমার জীবনে আমি পেয়েছি বাজেট যেখানে সরকার দিয়েছেন, নিচ্ছেন না। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শেষ দিকে চলে এসে আসিফ ইব্রাহিম, আপনার কাছ থেকে 30 সেকেন্ডের ছোট্ট একটি বক্তব্য দিয়ে শেষ করব। মতলব ভাই কথা দিয়ে আমি শেষ করি। উনি বলেছেন যে আমাদের নতুন ভাবে শিখিয়েছে, ইট ইজ এ নিউ নর্মাল, কিন্তু এই নিউ নর্মালের প্রথম থেকেই আমরা যেভাবে, আমি আবার এমফেসিস করছি, দি ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ সরকারের, এবং সেই সঙ্গে আমাদের যে ব্যুরোক্রেসি এবং আমাদের যে প্রাইভেট সেক্টর, আমরা একসঙ্গে যে মিলে কাজ করেছি, আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য কি রিজনস why we were able to handle this situation. এবং এই যদি স্পিরিটটা আমাদের সামনে অব্যাহত থাকে, তাহলে আমি মনে করি কোনো বড় প্রতিবন্ধকতায় আমাদের অর্থনৈতিক অগ্রগতি থামাতে পারবে না। ধন্যবাদ। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো কোভিড-19 মোকাবেলা করে সকলে মিলে যদি আমরা একসঙ্গে কাজ করি, বাস্তবায়নের জায়গাগুলো যদি আমরা আরো বেশি তদারকি করি, আমরা অবশ্যই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারবো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ সিরাজুল ইসলাম, ধন্যবাদ আব্দুল মাতলুব আহমদ, ধন্যবাদ আসিফ ইব্রাহিম, ধন্যবাদ রূপালী চৌধুরী, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।